নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রী তো দেখতে পাচ্ছ, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। স্বদেশ, পরিচয় ও পরিবেশ, জীবন মুখোপাধ্যায়। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বইটা সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছে জীবন মুখোপাধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো, নিউ আপডেট বই আছে, সম্পূর্ণ পরিমার্জনায় একদম। দেখতে পাচ্ছ, দেখো এই দেখো 2026 সাল, দেখেছো? 2026 সাল জানুয়ারি 2026। তো দেখো, আজকে আমি তোমাদের জীবন মুখোপাধ্যায়টা সলভ করেছি। দেখো, যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ, এবার আমি তোমাদের থার্ড চ্যাপ্টারটা সলভ করেছি, প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য, বিশ্লেষণ। তো দেখো, অধ্যায় 3, এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি অধ্যায়টা সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য সলভ পেপারটা নিয়ে এসে আমি হাজির হয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে দেখো প্রশ্নটা কি বলেছে, ভারতের প্রথম নীলকর ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম নীলকর কে ছিলেন? তোমরা জানো যে ভারতের প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ড। ভারতের প্রথম নীলকর কে ছিলেন? ভারতের প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ড। দুদিকে প্রশ্ন, নীল চাষিদের পক্ষে আন্দোলনের নামে, তোমরা জানো নীল চাষিদের পক্ষে আন্দোলনের নামে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নীল চাষিদের পক্ষে আন্দোলনের নামে কে? অ্যান্সার হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 3 প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা ছিল। তোমরা জানো 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা ছিল 3টি স্তরে। 4 প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল। দেখো, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কিন্তু রাঁচিতে। কোল বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে রাঁচিতে। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অ্যান্সার হবে রাঁচিতে। চলো, আমাদের পরের প্রশ্ন, আমরা 4 প্রশ্ন শেষ করছি, এবার 5 প্রশ্নটা দেখে নাও। 5 প্রশ্ন যেটা আছে আমরা দেখতে পাচ্ছি, 5 প্রশ্ন, যে ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় কত সালে? তোমরা জানো ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 সালে, এবং দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় 1878 সালে। মাথায় রাখবে, ঠিক আছে? এবং দ্বিতীয় অরণ্য আইনে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভবান হয়েছিল। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? অ্যান্সার হবে সিরাজ মিন নিসার আলী। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? মিন নিসার আলী। চলো, 7 প্রশ্ন কি বলেছে, যে সন্ন্যাসী ফকরি বিদ্রোহের নেতা ছিলেন? অ্যান্সার হবে দেবী চৌধুরানী। সন্ন্যাসী ফকরি বিদ্রোহের নেতা কে ছিলেন? অ্যান্সার হবে দেবী চৌধুরানী। 8 প্রশ্ন কি বলেছে, দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোশ্চেনটা আমি একটু আগে বলেছি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেখো, এবার তোমাদের আমি শূন্যস্থান পূরণটা সলভ করেছি। 1 সেকেন্ড, শূন্যস্থান দেখো, তোমাদের এই যে শূন্যস্থান পূরণ করো। বলেছে যে ছোটনাগপুরে প্রজাসত্ব আইন পাশ হয় 1908 সালে। ছোটনাগপুরে প্রজাসত্ব আইন পাশ হয় কত সালে? 1908 সালে। অর্থাৎ 1908 সালে কিন্তু ছোটনাগপুরে প্রজাসত্ব আইন কিন্তু পাশ হচ্ছে। পরে প্রশ্ন 2 দেখো, বাংলাদেশে ওহাবি আন্দোলনের সূচনা করেন আনসার আব্দুল ওহাবা। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশে ওহাবি আন্দোলনের সূচনা করেন আব্দুল ওহাবা। বাংলাদেশে ওহাবি আন্দোলনের সূচনা কে করেন? আব্দুল ওহাবা। চলো, আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন বলেছে, 3 দাগের প্রশ্ন বলেছে ওহাবি বলতে বোঝানো হয়েছে। দেখো, ওহাবি কথার অর্থ কি? ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ। ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ। 4 প্রশ্ন, তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা। এখানে কি হবে? 4 দাগের প্রশ্ন থাকবে তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা। তিতুমির কে ছিলেন? 3 দাগের প্রশ্ন, ওহাবি আন্দোলন বলতে বোঝানো হয়েছে নবজাগরণ। ওহাবি কথার অর্থ হলো নবজাগরণ। 4 দাগের প্রশ্ন, তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা। এখানে কি লিখবে? তিতুমির লিখবে, ঠিক আছে? 5 প্রশ্ন, সুইমুন্ডা কে ছিলেন? সুইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা। সুইমুন্ডা কে ছিলেন? কোল বিদ্রোহের নেতা ছিলেন। দেখো, এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে? এইবার দেখো, একটা কথা বলছি তোমাদের, আমি শোনো। এই যে ম্যাচিংটা একটু দেখে নাও বাবা, ম্যাচিংটা দেখে নাও। দেখো, ম্যাচিংটা দেখে নাও যে এইটা, হ্যাঁ, এটা ম্যাচিংটা হচ্ছিল, 1 সেকেন্ড, কয়স্তমের সঙ্গে ক্ষয়স্তমে মেলাতে হবে ম্যাচিংটা। দেখে, হিন্দু পেট্রিয়ট কে হবে? হিন্দু পেট্রিয়ট হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হবে। নীলদর্পণ নাটক হবে দীনবন্ধু মিত্র। তত্ত্ববোধিনী পত্রিকা হবে অক্ষয় কুমার দত্ত। রামরতন মল্লিক হবে বাংলার নানা সাহেব। দেবী চৌধুরানী হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। অর্থাৎ আমি আরেকবার তোমাদের আমি দেখাচ্ছি, হিন্দু পেট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, নীলদর্পণ দীনবন্ধু মিত্র,
তত্ত্ববোধিনী পত্রিকা, অক্ষয় কুমার দত্ত, রামরতন মল্লিক, বাংলার নানা সাহেব, দেবু চৌধুরানী, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। দেখো এইটা হয়ে যাওয়ার পর এবার তোমাদের আমি সত্য মিথ্যা তোমাদের সামনে তুলে ধরছি। সত্য মিথ্যা, ঠিক আছে? দেখো সত্য মিথ্যা, এক সেকেন্ড। আমরা দেখতে পাচ্ছি যে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা কিন্তু ভুল আছে। দুই দেখে জুম চাষ অরণ্য নির্ভর মানুষদের এক প্রকার কৃষি পদ্ধতি। দেখো জুম চাষ অরণ্য নির্ভর মানুষদের এক প্রকার কৃষি পদ্ধতি, এটা কি আছে? ঠিক আছে। দেখো এবার আমি 3 দাগের প্রশ্নটা সলভ করেছি। নীল চাষের সঙ্গে যে বে এলাকা চাষ যুক্ত ছিল নীল চাষ, এটা ঠিক আছে। 4 দাগে জেমস লং নীল বিদ্রোহের চাষিদের সমর্থন জানান, এটা ঠিক আছে। 5 প্রশ্ন, ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিদ্রোহ। ফরাজি বিদ্রোহ ছিল মূলত জমিদারদের বিরুদ্ধে, এটা কি আছে? এটা ভুল আছে, এটা ভুল আছে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সাঁওতাল এখানে বলেছে বিবৃতিগুলো সলভ করতেছে। বিবৃতি কি বলেছে? যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্পই ব্যাখ্যাটি সব থেকে মানানসই লেখো। সাঁওতাল বিদ্রোহ ছিল মূলত কৃষক বিদ্রোহ। তো দেখো এখানে ব্যাখ্যা এক হবে, কারণ সাঁওতাল উপজাতি এই বিদ্রোহ শুরু করলেও ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দরিদ্র কৃষক শ্রমজীবী মানুষের সংঘবদ্ধভাবে বিদ্রোহ করে। 2 দাগের প্রশ্ন, 1860 সালে সেপ্টেম্বর মাসে দীনবন্ধু মিত্রের নীলদ্রৌপদ নাটক প্রকাশিত হলো। এই নাটকের মূল বিষয় ছিল। ব্যাখ্যা 1, নীলকরদের অত্যাচারে সোনার বাংলা কিভাবে শ্মশানে পরিণত হচ্ছে তা মর্মন্তুদ চিত্র। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নগুলো আছে এটা কিন্তু ব্যাখ্যা 1 হবে, এর ব্যাখ্যা কিন্তু 1 হবে। দেখো এইবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে এটা দেখে নাও, তোমাদের সামনে তুলে ধরছে। উলগুলান বলতে কি বোঝো? দেখো উলগুলান বলতে বোঝানো হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উলগুলানটা কী ছিল? উলগুলান বলতে বোঝানো হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা, ঠিক আছে? তো দেখো এগুলো আমি আরেকবার তোমাদের বলছি। তোমরা জানো উলগুলান কথার অর্থ হলো প্রবল বিক্ষোভ বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা, যা বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহকে বোঝায়, ঠিক আছে? 2 দাগের প্রশ্ন কি বলেছে? যে কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? তোমরা জানো 1860 সালে নীল চাষিদের অভিযোগ খতিয়ে দেখার জন্য এই কমিশন গঠন করা হয়। 3 প্রশ্ন, দামিনী কোহ কথার অর্থ কি? দেখো দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। পাহাড়ের প্রান্তদেশ, দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। 4 প্রশ্ন, দিকু কথা বলতে কি বোঝায়? দিকু বলতে বোঝানো হয়েছে, দেখো এই যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে? তোমরা বাড়িতে বসে এগুলো কিন্তু ভালো করে পড়বে। দিকু, দেখো দিকুটা হলো সাঁওতাল পরগনা আদিবাসী এলাকার বহিরাগত। সাঁওতাল পরগনায় কিছু বহিরাগত মহাজন, ব্যবসায়ী, জমিদারদের, আদিবাসীদের দিকু বলা হতো। এটা কিন্তু বহিরাগত, ঠিক আছে? এরা কিন্তু এই স্থানীয়দের, সাঁওতালদের কিন্তু শোষণ করতো। পরের প্রশ্ন কি বলেছে? দেখো পরের প্রশ্ন বলেছে যে ফরাজি শব্দের অর্থ কী? দেখো ফরাজি শব্দটি কিন্তু আরবি শব্দ, ফরজ থেকে এসেছে। ফরাজি শব্দ কিন্তু একটা আরবি শব্দ যেটা ফরজ থেকে এসেছে, ফ-র-বর্গের জ, যার অর্থ হলো ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। যার অর্থ হলো ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য এবং হাজি শরীয়তুল্লাহ প্রবর্তিত এই ধর্মীয় আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলাম ধর্মকে কুলুষিত মুক্ত করা। ইসলাম ধর্মকে কী করতে? ইসলাম ধর্ম থেকে কুলুষিতকে করতে মুক্ত করতে হবে। দেখো এইবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, জাস্ট পেজ নম্বরটা জাস্ট আমি বলে দিচ্ছি, দেখে নাও তোমরা। 43 নম্বর পেজ, 47 নম্বর পেজ, 3 প্রশ্নের আনসার হবে 49 থেকে 50 নম্বর পেজ, 4 প্রশ্নের আনসার হবে 48 নম্বর পেজে, ঠিক আছে? 48 নম্বর পেজে আছে। 5 প্রশ্নের আনসার হবে 50 নম্বর পেজে, 6 প্রশ্ন 45 নম্বর পেজে, 8 প্রশ্ন 39 থেকে 40 নম্বর পেজে। এবং এখানে যে পেজগুলো আছে দেখো 1 নম্বর পেজে এটা হবে 24 নম্বর পেজে, 2 দাগের প্রশ্ন হবে 43 নম্বর পেজে, 3 দাগের প্রশ্ন হবে 42 নম্বর পেজে, 4 দাগের প্রশ্ন আনসার হবে 39 নম্বর পেজে। এবং ব্যাখ্যামূলক থেকে এখানে 41 থেকে 42, 2 দাগের প্রশ্ন হবে 46 নম্বর পেজে, 3 দাগের প্রশ্ন হবে 47 থেকে 48 নম্বর পেজে, 4 দাগের প্রশ্ন আনসার হবে 49, 50, 52 নম্বর পেজে, 5 দাগের প্রশ্নের আনসার হবে 50 নম্বর পেজে। দেখো আমি কিন্তু পেজ নম্বর সমেত কিন্তু তোমাদের বলে দিয়েছি যে কোনটা কোন পেজে আছে, ঠিক আছে? একবার দেখে নাও বাবা, একবার দেখে নাও, একবার তুলে ধরছি, দেখে নাও তোমরা ভালো করে। ওকে, একটু দেখে নাও।
সব কিছু তুলে ধরছি, দেখেছো? স্ক্রিনশট মারতে পারো। দেখো সম্পূর্ণরূপে তুলে ধরেছি আমি। সম্পূর্ণরূপে তুলে ধরেছে তোমাদের সামনে, দেখতে পাচ্ছো? একদম দেখে নাও, ফটাফট করে দেখে নাও। দেখতে পাচ্ছো? দেখো, ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, দেখো সব অ্যান্সারগুলো আরেকবার তুলে ধরছি যাতে তোমাদের সুবিধা হয়। খুব সুন্দর করে তুলে ধরছি। দেখো, থার্ড চ্যাপ্টার। বাইটাটা সবাই ভালো থাকবে।